হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আর আজকে তোমাদের ক্লাস 10 এর ভূগোলের আঞ্চলিক ভূগোল করাবো। আগের দিন প্রাকৃতিক ভূগোল করিয়েছিলাম, আজকে আঞ্চলিক ভূগোল করাবো। আর আঞ্চলিক ভূগোলের আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ভারতের জলসম্পদ। আসলে জলসম্পদ না, ভারতের নদ নদী বলতে পারো, সেইটাই। কিন্তু আমাদের জলসম্পদ যেহেতু বইয়ে চ্যাপ্টার আছে, আমি সেই চ্যাপ্টার ওয়াইজ লিখেছি এবং ভারতের নদ নদীই পড়াবো। যাই হোক, আগে একটু জলসম্পদ নিয়ে বলি। জলসম্পদ কি জিনিস? জল আমাদের কাছে তো সবচেয়ে প্রয়োজনীয়, প্রতিদিনের বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস। আর জল যে জিনিসটা, জল পৃথিবীর কিন্তু 71% জল। কিন্তু জল যে জিনিসটা আমাদের কাছে প্রয়োজনীয়, সেই জল কি পৃথিবীর 71% আছে? না। পৃথিবীতে যত জল আছে আমাদের কাছে মিষ্টি জলটাই আমাদের কাছে দৈনন্দিন কাজে লাগে, বিশেষ করে খাওয়ার কাজে, বাসন ধোয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মের জন্য। পৃথিবীতে 97% বেশি হচ্ছে নোনা জল, আর 2.5% মিষ্টি জল আছে। এই 2.5% মিষ্টি জলকে আমরা যদি 100% ধরি, তার 68.8% মতো বরফ আবৃত হয়ে আছে, হিমবাহ রূপে রয়েছে। সেই জলটা আমরা ব্যবহার করতে পারি না, খুব কম পারি। বাকি যে 31% মতো জল আছে, সেই জলের কিছুটা, মানে মিষ্টি জলের, এই এই 2.5%-এর কে 100% ধরে যে 31% থাকে, এই 31% জল নদ নদী, খাল বিল, বিভিন্ন পুকুর, তারপরে বিভিন্ন জলাশয়গুলোতে কিন্তু, হ্রদগুলোতে কিন্তু সংরক্ষিত ভাবে বা হ্রদগুলোতে আছে। আর কিছুটা ভৌমজল হিসেবে মাটির তলায় আছে, যে জলটা আমরা প্রতিদিন যে অঞ্চলে ভৌমজলের ভান্ডার ভালো, সেই অঞ্চলের মানুষজন ভৌমজল হিসেবে ব্যবহার করে। কিন্তু দিনকে দিন যা লোক সংখ্যা বাড়ছে, প্রচুর পরিমাণ পপুলেশন বাড়ছে, এবং আমাদের ভারতবর্ষে 144 কোটি লোক হয়ে গেছে। এত যে লোক সংখ্যা বাড়ছে, এবার জলযুদ্ধ একটা সমস্যা হবে। কোনো কোনো জায়গায় দেখি জল পাওয়াই যায় না, কোনো কোনো জায়গায় দেখি অঢেল মানুষজন জল নষ্ট করছে। এই যে জলের নিয়ে একটা কিন্তু জল পাওয়া বা জল নিয়ে কিন্তু একটা যুদ্ধ বাঁধতে পারে। এমনও জায়গা আছে যেখানে জল একদণ্ডও পাওয়া যায় না। আমাদের এই ভারতবর্ষে জলের মূল উৎস হচ্ছে, আমরা যেখানে থাকি বা যে দেশে, মিষ্টি জলের মূল উৎস হচ্ছে নদ নদী, খাল বিল, পুকুর, হ্রদ, জলাশয়। আর এই হ্রদ বা জলাশয়ের জলের মূল উৎস হচ্ছে এই মৌসুমী বায়ু। বছরে একটা সময় ঢোকে, তো এখন যেহেতু জুন মাসের মোটামুটি 28শে মে এবং জুন মাসের ফার্স্ট উইকেই মৌসুমী বায়ু ভারতীয় ভূখণ্ডে ঢোকে, এবং এই মৌসুমী বৃষ্টিপাত 3 মাস হয়, মানে জুন থেকে সেপ্টেম্বর। এই 3 মাসেই ভারতীয় যে মিষ্টি জলের একটা বড় আধান কিন্তু এই মৌসুমী বায়ুর মাধ্যমে যে বর্ষাটা হয় সেটা। যাই হোক, এগুলো হচ্ছে জলসম্পদ যে ভারতবর্ষের। ভারতবর্ষের মোট যা জল, মিষ্টি জল, তার 100 যদি হয়, তার 71% সেচ কাজে, চাষের কাজে, 8% শিল্প কাজে, শিল্প, আর 6% মধ্যে আমাদের খাওয়ার কাজ বা গৃহস্থলীর ব্যবহার কাজ, এই সমস্ত কাজে লাগে। আর এটা হচ্ছে জলসেচের কাজে লাগে। তাহলে বুঝতেই পারছো জল আমাদের কতটা দরকারি। আর জল যদি না লাগে, মানে না হয় ঠিকঠাক করে, বৃষ্টি না হয়, তাহলে সেচ কার্য সম্পন্ন হবে না, চাষ হবে না, চাষবাস না হলে খাওয়া দাওয়াও বন্ধ। ঠিক আছে? যাই হোক, এবার আমরা শুরু করি মূল কথায়। সেটা হচ্ছে ভারতের নদ নদী। ভারতের নদ নদীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা উত্তর ভারতের নদী, উত্তর ভারত, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী। ঠিক আছে? উত্তর ভারতের নদীগুলো কথা প্রথমেই আসি। প্রথম নদী, আমাদের ভারতের বৃহত্তম নদী বলতে গেলে আমরা বুঝি গঙ্গা নদী। এই জায়গায় উত্তরাখণ্ড আছে, উত্তরাখণ্ডের আমরা পড়াচ্ছি এখন কিন্তু গঙ্গা নদী। হ্যাঁ, উত্তর ভারতের নদীর মধ্যেই গঙ্গা নদী। গঙ্গা নদী উত্তর, মানে আমাদের যে উত্তরাখণ্ড আছে, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড হয়ে পশ্চিমবঙ্গ সীমানা যেতে একটা অংশ বাংলাদেশে চলে গেছে, এইভাবে গেছে গঙ্গা নদীটা। যাই হোক, বলি, গঙ্গা নদী হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রায় 200, মানে প্রথম যখন উৎপন্ন হয়েছে তখন নাম ছিল হচ্ছে ভাগীরথী। পরবর্তীকালে অনেকগুলো নদীর সঙ্গে মিশে শেষে অলকানন্দার সঙ্গে মিশে, অলকানন্দার সঙ্গে মিশে দেবপ্রয়াগের কাছে, এরকম জায়গায় দেবপ্রয়াগ আছে, দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিশে, দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিশে নদীর নাম হয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গা নদী প্রায় 280 কিলোমিটার হরিদ্বার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এইটা নদীর উচ্চ গতি। আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে নদীর গতি 3 প্রকার হয়: উচ্চ, মধ্য, নিম্ন। এই যে নদীর এই 3টে গতি আছে তাকে আদর্শ নদী বলে। আমাদের গঙ্গা একটা আদর্শ নদী।
এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিলোমিটার, এটা উচ্চগতি। আর এই উচ্চগতি এইখানেই শেষ। তারপরে যেই গঙ্গা নদী হরিদ্বারের থেকে নিচে নেমেছে তখন সমভূমিতে পড়েছে। সেই সমভূমি থেকে এখানে বিহারের কাছে বা ঝাড়খণ্ডের কাছে রাজমহল পাহাড় পর্যন্ত আছে। এটা মধ্যগতিতে পড়ে, উত্তরপ্রদেশ তার মধ্যে পড়ে, উত্তরাখণ্ডের কিছু অংশ, উত্তরপ্রদেশ, তারপরে বিহার মিলিয়ে আমাদের মধ্যগতি। আর এখানে রাজমহল পাহাড়ের কাছের থেকে এসেই ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলার থেকে নদীর প্রধান শাখা হচ্ছে পদ্মা নাম নিয়েছে, আর এই অপ্রধান শাখা হচ্ছে ভাগীরথী নাম নিয়েছে। এই ভাগীরথীর আবার এখানে নবদ্বীপ আছে, নবদ্বীপের পরের থেকে, নবদ্বীপের যে ব্রিজ তার পরের থেকে ভাগীরথী নদী আবার হুগলি নদী নাম নিয়েছে। এইভাবে নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে। আর মোট ভারতবর্ষে এই নদী প্রবাহিত হয়েছে 2525 কিলোমিটার এর নদীর মূল দৈর্ঘ্য, কিন্তু ভারতবর্ষে প্রবাহিত হয়েছে 2071 কিলোমিটার। তার মধ্যে নিম্ন গতি হচ্ছে 520 কিলোমিটার, ঠিক আছে, নিম্ন গতি হচ্ছে 520 কিলোমিটার। এই হচ্ছে গঙ্গা নদীর কথা বললাম। গঙ্গা নদী এই চলার পথে অনেক নদী মানে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে। এখানে এসে উত্তরপ্রদেশে রামগঙ্গা মিশেছে, তারপরে গোমতী মিশেছে। গোমতী এগুলো ডান ডান দিকে, এই সরি, এগুলো হচ্ছে বাম দিকের উপনদী। মানে নদী, বড় নদীতে ছোট নদী এসে মিশলে তাকে উপনদী বলে। তো এরকম রামগঙ্গা মিশেছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে আবার গোমতী নদী মিশেছে। এই গোমতী নদীর তীরে এই বিখ্যাত শহর জানো, লখনৌ অবস্থিত। তারপরে এসেছে ঘরগড়া নদী, সেটা উত্তরপ্রদেশের থেকে। তারপরে হচ্ছে নদী হচ্ছে কোশি নদী এসে মিশেছে। এই কোশিকে বলা হয় বিহারের দুঃখ বলা হয়, বিহারে এসে মিশেছে। আবার ডান দিক থেকে, এই তো বাম দিকে গেল, ডান দিক থেকে এখান থেকে মিশেছে হচ্ছে যমুনা। এই যমুনা মিশেছে, যমুনাই হচ্ছে কিন্তু যত আমাদের ভারতবর্ষে উপনদী আছে সবচেয়ে বড় উপনদী। আর যমুনা মিশেছে যেখানে, সেখানে পড়ে প্রয়াগরাজ। আর এই প্রয়াগরাজেই যেন কুম্ভ মেলা হয়েছে এবছর, মহাকুম্ভ মেলা 144 বছর পর হয়েছে। এখানে বিহারের কাছে হাজিপুর এবং পাটনার কাছে সোন নদী এসে আবার গঙ্গা নদীর সঙ্গে মিশেছে। এই সোন আর যমুনা এই দুটো হচ্ছে ডান দিকের উপনদী। আর বাম দিকের উপনদী রামগঙ্গা, ঘরগড়া, গোমতী, সোন, ঠিক আছে, এই সোন বলছি এখানে, কোশি, এগুলো এখান থেকে। আর যমুনা নদী সৃষ্টি হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে। যমুনোত্রী, উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়ে যমুনা নদী কিন্তু দিল্লি, আগ্রা হয়ে এলাহাবাদের কাছে বা প্রয়াগরাজের কাছে গঙ্গার সঙ্গে মিশেছে। যমুনার আবার উপনদী আছে চম্বল, বেতুয়া, কেন, এরকম উপনদীগুলো আছে কিন্তু এখান থেকে মিশেছে। যাই হোক, এই হচ্ছে গঙ্গার নদী। এবার গঙ্গার সঙ্গে আবার আমাদের পশ্চিমবঙ্গে যখন ঢুকেছে গঙ্গা ভাগীরথী বা হুগলি নামে, তখন গঙ্গার সঙ্গে চূর্ণী নদী এখানে মিশেছে। চূর্ণী আর জলঙ্গি কি বলে নাম, এই বাম দিক থেকে বরাবর করে মিশেছে। আবার ডান দিক থেকে মিশেছে হচ্ছে ময়ূরাক্ষী, দামোদর, তারপরে হচ্ছে অজয়, এইগুলো আবার মিশেছে। যেরকম এই দুটো বললাম হচ্ছে মূল শাখার, মূল হচ্ছে ডান দিকের উপনদী। আর এখানেও হচ্ছে কিন্তু মূল ডান দিকের উপনদীর মধ্যে যেটা অজয়, দামোদর, ময়ূরাক্ষী, এগুলোও মিশেছে কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে গঙ্গা নদী, উত্তর ভারতের একটা বৃহত্তম নদী গঙ্গা নদী। গঙ্গা নদীর পাশে বিখ্যাত শহর হরিদ্বার, তারপরে ভাগলপুর, তারপরে কানপুর, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বেনারস বা বারাণসী আছে। এরকম বিখ্যাত বিখ্যাত শহরে, বিশেষ করে কলকাতা হুগলি নদীর তীরে বিখ্যাত শহর, এলাহাবাদ আছে। এগুলো গেল। এবার আসি আমরা একটু সিন্ধু নদীতে। এই রকম জায়গায় আছে হচ্ছে মানস সরোবর। এই মানস সরোবরের কৈলাস পর্বতের সিংখাবাব থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু নদী। উৎপন্ন হয়ে লাদাখের মধ্য দিয়ে গিয়ে জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে গিয়ে সে একটা বাঁক নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, এবং পাকিস্তানে প্রবেশ করে এখানে অ্যারাবিয়ান সি আছে, আরব সাগরে পড়েছে। এই যাত্রাপথে 2880 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য। তার মধ্যে ভারতে আছে গড়ে সরে 809 কিলোমিটার, ঠিক আছে। এই যে সিংখাবাব থেকে যখন উৎপন্ন হয়েছে, এখানে লাদাখের মধ্যে দিয়ে যখন গেছে, আমাদের কাশ্মীরের মধ্যে দিয়ে গেছে, তখন প্রচুর গিরিখাত উৎপন্ন করেছে। গিরিখাত পড়িয়েছে তোমাদের, গিরিখাত উৎপন্ন হয়েছে যাত্রাপথে। এই যে ডান দিক, এই ডান দিক বরাবর সায়ক, গিলগিট, সায়ক, গিলগিট, দ্রাস, এরকম কিছু কিছু উপনদীও তৈরি করেছে কিন্তু, হ্যাঁ। সায়ক তালবে স হবে এটা, হ্যাঁ। সায়ক, গিলগিট, দাস, এরকম কিছু কিছু উপনদীও তৈরি করেছে, এদের সঙ্গে মিশেছে এখান থেকে। আবার যখন পাকিস্তানে প্রবেশ করেছে এই সিন্ধু নদী, তখন পৃথিবীর বিখ্যাত মানে পঞ্চ উপনদী আমাদের সিন্ধুর, সেই সিন্ধুর 5টা উপনদী কিন্তু মিশেছে। শতদ্র, ইরাবতী,
ঝিলাম, বিতাস্তা, বিপাশা, যাই হোক, শতদ্র, ইরাবতী, আমাদের বিপাশা, রাভি, বিতস্তা, এরকম 5টা উপনদী কিন্তু মিশেছে। শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম নদী, এইগুলো 5টা উপনদী কাশ্মীরে প্রবেশ করেছে যখন সিন্ধু নদী তার সঙ্গে মিশেছে কিন্তু, ঠিক আছে। এই গেল আমাদের সিন্ধু নদীর 5টা উপনদী এবং সিন্ধু নদ সম্পর্কে যাওয়া, ডান দিকের বাম দিকের উপনদী বললাম। এবার আরেকটা হচ্ছে আমাদের উত্তর ভারতের নদীর মধ্যে আরেকটা আছে, এখানে এই মানস সরোবরের চেমাংদুং হিমবাহ থেকে আরেকটা নদী ব্রহ্মপুত্র নদী সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়ে পূর্ব দিকেই চলে গেছে, পূর্ব দিকে গিয়ে এই যে যেখানে হিমালয়, অরুণাচল প্রদেশের নামচাওয়ারোয়ার কাছে হিমালয়ের ওখানে সিনট্যাক্সুয়াল বেন্ড বা মানে চুলের কাঁটার যে বাঁকের মতো নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, ঠিক আছে। ভারতবর্ষে প্রবেশ করে আসাম সীমান্ত, অরুণাচল আসামের এখান থেকে হয়ে এইখানে ধুবড়ি, আসামের ধুবড়ি বলে যে জায়গা, সেখানে ধুবড়ি থেকে বাঁক নিয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে এবং যমুনা নামে প্রবেশ করে পদ্মার সঙ্গে মিশে মেঘনা, যমুনা নাম নিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। আর এইটা টোটাল জুড়ে একটা বৃহত্তর বদ্বীপ তৈরি হয়েছে। এটা টোটাল 2900 কিলোমিটার অতিক্রম করেছে কিন্তু, হ্যাঁ। তার মধ্যে ভারতবর্ষে আসে মাত্র 885 কিলোমিটার। আর এই যে নদী যখন এখান থেকে তৈরি হয়েছে তখন এর নাম ছিল কিন্তু শাঙ্কু, আর এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম রিভার বলে একে স্কাই রিভার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কিন্তু ব্রহ্মপুত্র রিভার। যখন এখানে ঢুকেছে তখন নাম নিয়েছে ডিহং, সরি ডিবং, তারপরে লোহিত নদী, তারপরে হচ্ছে ডিবং নদী, হ্যাঁ, ডিহং নদী, এদের সঙ্গে মিশে ব্রহ্মপুত্র নাম নিয়ে আসামের মধ্যে দিয়ে প্রবেশ করে আসামের তেজপুর, তারপরে ডিব্রুগড়, এই সমস্ত শহরের মধ্যে দিয়ে গিয়ে গুয়াহাটির মধ্যে দিয়ে গিয়ে ধুবড়ির কাছে এসে বাংলাদেশে গিয়ে প্রবেশ করেছে। আবার এখান থেকে সেই নদীর সঙ্গে আমার মিশেছে আমাদের তিস্তা নদী, তোরসা নদী, সমস্ত কিছু এই যমুনার সঙ্গে এসে মিশেছে, বাংলাদেশে তার নাম যমুনা। এই গেল নদী। এর সঙ্গে এবার এরও ডান দিকের উপনদী হচ্ছে যেরকম সুবর্ণশিরি, কাবেং, এগুলো হচ্ছে ডান দিকের উপনদী। বাম দিকের উপনদীর মধ্যে ধানসিঁড়ি বলে, তারপরে বুড়ি ডিহং বলে, এই সমস্ত নদী, লোহিত নদী, এই সমস্ত নদীগুলো মিশেছে। আর একটা জিনিস বলে দিই, এই ব্রহ্মপুত্রের একটা উপনদী আছে লোহিত, এই লোহিতের মধ্যেই ভারতের সবচেয়ে সমুদ্র না, নদীর উপর সবচেয়ে দীর্ঘতম ব্রিজ যেটা, তার নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, প্রায় 9.15 কিলোমিটার, মানে 9.145 কিলোমিটার দীর্ঘ ব্রিজও এই লোহিত নদীর উপরেই আছে, এখানে আছে, মানে এই এই ব্রহ্মপুত্র রিভারের এখানেই আছে। এছাড়াও ডাবল ডেকার ব্রিজ এখানে ব্রহ্মপুত্র রিভারের উপরে আছে, ডিব্রুগড়ে আছে। তারপরে আমাদের সরাইঘাট ব্রিজ আছে যেটা ব্রহ্মপুত্র রিভারের উপরে গুয়াহাটির কাছে আছে। এরকম বিভিন্ন ব্রিজ আছে কিন্তু, মানে নদীর উপর, বিখ্যাত নদী, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের উত্তর ভারতের নদী। এবার দক্ষিণ ভারতের নদীর কথা বলি। দক্ষিণ ভারতের নদী মূলত 3টে ভাগে বিভক্ত। এখানে দক্ষিণ ভারতের নদীগুলো, দক্ষিণ ভারতের নদীগুলো একটা উত্তরমুখী যায়, একটা উত্তর দিকে যায়, একটা হচ্ছে যায় পূর্ব দিকে প্রবাহিত হয়, একটা পশ্চিম দিকে প্রবাহিত হয়। পশ্চিম দিকে কেন বললাম উত্তর দিকে, এই জায়গায় কিছু উচ্চভূমি আছে জানি, এখান থেকে বেতোয়া, কেন, তারপরে চম্বল, প্রথমে চম্বল, তারপরে বেতোয়া, তারপরে কেন, এই নদীগুলো এখান থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে গিয়ে যমুনার সঙ্গে মিশেছে, তাই একে উত্তর বাহিনী নদী বলে। ভারতে উত্তর বাহিনী নদী এই 3টেই আছে আমার যতদূর জানা, যে বেতোয়া, কেন, চম্বল, এইগুলো নদী। আর পশ্চিম বাহিনী নদীর মধ্যে বলি, এই যে মধ্যপ্রদেশের এই জায়গায় অমরকন্টক আছে। অমরকন্টক থেকে নর্মদা নদী তৈরি হয়ে মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্রের মধ্যে দিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে, একটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। 1310 কিলোমিটার দৈর্ঘ্য যাওয়ার পথে নর্মদা নদী হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশের সবচেয়ে বৃহত্তম নদী, একটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। নদী অনেকটা খাড়া ঢাল বিশিষ্ট এই জায়গা, তার জন্য এখানে বদ্বীপ হয় না। নর্মদা আর তাপ্তি নদী, এখান থেকে তাপ্তি নদীও গেছে। যাই হোক, এবার নর্মদা নদীতে কিন্তু বিখ্যাত কিছু জলপ্রপাত আছে, ধোঁয়াধার জলপ্রপাত, মার্বেল রক্স জলপ্রপাত। নর্মদা যাওয়ার পথে ছোট ছোট 2-1টা উপনদী তৈরি হয়েছে, যেরকম কে বেতোয়া, হ্যাঁ, যেরকম এখানে আছে যে হিরণ, কোলার, বর্ণা, এরকম উপনদী আছে, বর্ণা, এরকম উপনদী কয়েকটা আছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে নর্মদা নদী, 1310 কিলোমিটার খাম্বাত উপসাগরে পড়েছে। আবার এখান থেকে তাপ্তি নদী গেছে, এও মুলতাই পাহাড় থেকে তৈরি হয়েছে, মুলতাই পাহাড়।
মুলতাই পাহাড় থেকে তৈরি হয়েছে। পাহাড় থেকে তৈরি হয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট আর আমাদের মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়ে প্রবেশ করেছে খাম্বাত উপসাগর। তার বিখ্যাত শহর আছে এর তীরে একটা, তার নাম হচ্ছে সুরাট। সুরাটকে বলা হয় ভারতের মক্কার দ্বার বলা হয়, মানে এরকম একটা শহর বলা হয়, ঠিক আছে। সুরাটে হীরের খনি, হীরের মানে পালিশের জন্য সুরাট শহর বিখ্যাত, গুজরাটের একটা বিখ্যাত শহর। এই এই মুলতাই পাহাড়, এই সুরাট, তাপ্তি নদী, এর দৈর্ঘ্য মোটামুটি 710 কিলোমিটার হবে, যতদূর মনে পড়ছে। এবার এই নদীতেও কিন্তু খুব বেশি বড় বড় হচ্ছে উপনদী নেই, যেরকম বেতুল, শিপ্রা এখানকার উপনদী। আর শিপ্রা নদীর তীরেই জানো উজ্জয়িনী শহর, আর উজ্জয়িনীতেই কিন্তু সবচেয়ে বড় মানে মানে সরি সবচেয়ে বড় বলছি, সবচেয়ে কুম্ভ মেলা একটা হয়। হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর হচ্ছে আমাদের উজ্জয়িনী, এখানে কুম্ভ মেলা হয়। আর উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরেই এই কুম্ভ মেলার আয়োজন হয়। এইগুলো গেল পশ্চিম বাহিনী। পশ্চিম বাহিনী আরো দুটো নদী আছে এখানে, মাহি, একটা মাহি নদী এখানে আছে যেটা গুজরাটে আছে, আর একটা আছে হচ্ছে সবরমতী নদী, যে সবরমতী নদী আরাবল্লী পর্বত এখানে আছে, আরাবল্লী পর্বত থেকে তৈরি হয়ে গুজরাটের রাজধানী গান্ধীনগর বা আহমেদাবাদ শহরের উপর দিয়ে চলে গেছে। এখান থেকে আরেকটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে লুনি নদী, ভারতের অন্তর্বাহিনী নদী। লুনি নদী আনাসাগর হ্রদ থেকে তৈরি হয়ে এখানে কচ্ছ যে আছে, সেখানে কচ্ছ মানে যে জলাশয় বা কচ্ছ জলময় দেশ, সেই কচ্ছের উপরে মিশেছে, ঠিক আছে। এই গেল আমাদের হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলো। এবার পূর্ব বাহিনী নদী একটু মুছলাম যাতে পূর্ব বাহিনী নদীগুলো বোঝা যায়, ঠিক আছে। পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে সবার আসে দক্ষিণের গঙ্গা, যার নাম হচ্ছে গোদাবরী। এখানে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বত আছে, নাসিকের কাছে শিওয়া উচ্চভূমি, নাসিকের কাছে শিওয়া উচ্চভূমির থেকে উৎপন্ন হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা হয়ে একেবারে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, ঠিক আছে। এই গোদাবরী নদীর তীরেই রাজামন্দির বিখ্যাত শহর তৈরি হয়েছে। এই গোদাবরী নদী ত্রিম্বক উচ্চভূমির থেকে তৈরি হয়েছে, 1465 কিলোমিটার লম্বা এই গোদাবরী নদী। যাওয়ার পথে অনেকগুলো উপনদী তৈরি করেছে, যেরকম ওয়েন গঙ্গা, পেন গঙ্গা, মঞ্জিরা, এরকম উপনদীগুলো তৈরি হয়েছে। আর এই ওয়েন গঙ্গা নদীর তীরেই আছে বিখ্যাত শহর নাগপুর, যেটা কমলালেবু শহর নামে পরিচিত, ঠিক আছে। এই এই হচ্ছে আর এই কি বলে না, আমাদের গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহত্তম নদী গোদাবরী, তাই গোদাবরীতে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। রাজামন্দ্রী শহর দক্ষিণ ভারতের গঙ্গা মানে গোদাবরীর তীরে অবস্থিত। ডবল ডেকার ব্রিজও আছে ওখানেও, কিন্তু গঙ্গা আরতি যেরকম হয় গোদাবরী আরতিও কিন্তু হয়, ঠিক আছে। এরখানে এরপরে আসি আমি, গোদাবরীর পরে চলে আসি যে কাবেরী, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে তেলেঙ্গানা মধ্যে দিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে কিন্তু পড়েছে। আর এদের সবার কিন্তু বদ্বীপ আছে, মোহনায় কিন্তু এরকম বদ্বীপ আছে, মোহনায় বদ্বীপ আছে। কৃষ্ণা নদীর তীরে বিখ্যাত শহর হচ্ছে বিজয়ওয়াড়া আছে। কৃষ্ণা নদীর অনেকগুলো উপনদী আছে, কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, এই সমস্ত উপনদী কিন্তু কৃষ্ণা নদীতে আছে। আর এর দৈর্ঘ্য প্রায় 1400 কিলোমিটার, ঠিক আছে। এর দৈর্ঘ্য প্রায় 1400 কিলোমিটার। কোথা থেকে তৈরি হয়েছে? ভারতের দ্বিতীয় বৃষ্টিবহুল অঞ্চল মহাবালেশ্বর পশ্চিমঘাট পর্বত, সেখান থেকে তৈরি হয়েছে কৃষ্ণা নদী, ঠিক আছে। কৃষ্ণা নদীর উপনদীগুলো বললাম, কয়লা, মালপ্রভা, ঘাটপ্রভা, ঠিক আছে। তুঙ্গভদ্রা বিখ্যাত যায় নদী, তুঙ্গভদ্রা, যার তীরে বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়েছিল, এরকম নদীগুলো কিন্তু আছে, ঠিক আছে। এবার আরেকটা নদীর কথা বলতেই হয়, সেটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলে। পবিত্রতার দিক থেকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলে, পবিত্রতার দিক থেকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলে, পবিত্রতার দিক থেকে, ঠিক আছে। কাবেরী নদী, কাবেরী নদী এই জায়গায় পশ্চিমঘাট পাহাড়ের তাল কাবেরী বলে যে জায়গাটা আছে, সেই তাল কাবেরীর ব্রহ্মগিরির থেকে উৎপন্ন হয়ে ওই কর্ণাটক আর মানে তামিলনাড়ুর মধ্যে দিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। এর কয়েকটা উপনদীর নাম হিমাবতী, অর্কবতী, ঠিক আছে, এরকম। তারপরে হ্যাঁ, হিমাবতী, অর্কবতী এরই উপনদী। এই উপনদীগুলো এর আছে। আর এর খুব দৈর্ঘ্য খুব একটা বেশি না, 700-800 কিলোমিটার হবে, ঠিক আছে, 700-800 কিলোমিটার হবে। এই হচ্ছে কাবেরী নদী। আর কাবেরী নদীতে কেই বলা হয়, আমি বললাম দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি শস্য হয় থাঞ্জাভুর জেলা টেলা ওই জায়গায়, তাই কাবেরী নদীর অববাহিকায় হয়। তাই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডারও বলা হয়, মানে কাবেরী নদী উপত্যকাকে। আর পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় কিন্তু। এই হচ্ছে আমাদের কাবেরী নদী। এবার আরেকটা নদীর কথা না বললেই নয়, সেটা হচ্ছে ছত্তিশগড় থেকে উৎপন্ন, ছত্তিশগড়ের শিউয়া উচ্চভূমি।
ছত্তিশগড়ের সিউয়া উচ্চভূমির থেকে উৎপন্ন, সিউয়া উচ্চভূমিতে উৎপন্ন হয়ে ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে মহানদী। ঠিক আছে। আর এই মহানদী যেই ছত্তিশগড়ের থেকে প্রবেশ করে আমাদের ওড়িশায় পড়েছে, সেখানে একটা বিখ্যাত ড্যাম আছে। সেই ড্যামের নাম হচ্ছে ড্যাম বা বাঁধ লম্বাই পৃথিবীর সবচেয়ে বড়, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ কিন্তু এখানে আছে। এর তীরে এই বিখ্যাত শহর কটক জানো, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল। আর এবং ওড়িশার দ্বিতীয় বৃহত্তম শহর সেই কটক কিন্তু আছে মহানদীর তীরে। আর মহানদী জন্যই, মহানদী উপত্যকার জন্য ছত্তিশগড়ের ওই যে অঞ্চল রায়পুর, তারপরে বিলাসপুর, ওই অঞ্চলটা কিন্তু মহানদীর জন্য শস্য শ্যামলা হয়েছে এবং ছত্তিশগড়ের শস্য ভাণ্ডারও বলে। আবার এর মহানদীর একটা খাল আছে তেন্দুলা খাল, তার তীরে বিখ্যাত শহর, বিখ্যাত লৌহ ইস্পাত শিল্প কিন্তু ভিলাই কিন্তু আছে। মহানদীর আবার অঙ্গ, তারপরে মান্ড, এরকম দুটো তিনটে উপনদীও আছে, কিন্তু একটু ভালো করে মহানদীর উপনদীগুলো কিন্তু পড়বে। মান্ড, অঙ্গ, শিবনাথ এরকম উপনদীগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কৃষ্ণার একটা উপনদী আছে মঞ্জিরা। এই মঞ্জিরা সরি মুসি নদী, কৃষ্ণার একটা উপনদী আছে মুসি। এই মুসির তীরে এই বিখ্যাত শহর হায়দ্রাবাদ, তেলেঙ্গানার রাজধানী, সেটা অবস্থিত কিন্তু মুসির তীরে। ঠিক আছে। এই এইগুলো হচ্ছে ভারতের নদ নদী গেল। এছাড়াও কিছু ছোট ছোট নদী আছে, যেরকম কেরালার আর হচ্ছে তামিলনাড়ুর সীমান্তে এখানে আছে ভাইগাই নদী আছে। যদি ম্যাপ পয়েন্টিং এ দেয় ভাইগাই নদী কোথায় আছে। এখান থেকে ভারতবর্ষে আর একটা বিখ্যাত নদী প্রবাহিত হয়েছে, সেটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী, যেটা ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড মিলিয়ে এখানে আছে। হচ্ছে ঝাড়খণ্ডের সীমান্ত থেকে তৈরি হয়েছে। তারপরে তো দামোদর বললাম, ময়ূরাক্ষী, অজয় বললাম, যেগুলো এই অঞ্চলতে বিরাজ করেছে। তিস্তা নদী, তোর্ষা নদী, যেগুলো এখানে মিশেছে। এই হচ্ছে ভারতের নদ নদী ব্যবস্থা। তোমাদের সিলেবাসে যত নদ নদী আছে, মূলত নদ নদী মানে জলসম্পদকে ভিত্তি করে যে নদ নদী আছে, সেটাই সম্পূর্ণ এই নদী এবং নদ নদী ব্যবস্থাপনা তোমাদের যতটা লাগবে আমি ততটাই পড়ালাম। আর এর পরের দিন কিন্তু জলসম্পদের মধ্যে আর একটা পার্ট পড়ে, সেটা হচ্ছে ভারতের হ্রদ, জলাশয় এবং জলসেচ ব্যবস্থাপনা সমস্ত কিছুই পড়াবো, মানে আঞ্চলিক ভূগোলে যেদিন পড়াবো। এর পরের দিন তো আবার প্রাকৃতিক ভূগোলের মানে চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে হিমবাহ পড়িয়েছিলাম কিছুটা, এবার হিমবাহের ক্ষয়কার্য, সঞ্চয় কার্য পরের দিন পড়াবো। তার পরের দিন কিন্তু আবার জলসম্পদের হ্রদ, অন্যান্য কিছু সমস্ত কিছু পড়াবো। যাই হোক, আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করলাম, ভারতের নদ নদী। এর পরের দিন আবার নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে লেসন প্ল্যানারের চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা থাকার জন্য। তোমাদেরকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।